করে কিচ্ছু না পড়ে আমি জয়েন্ট এন্ট্রান্সে বসলাম। ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং দুটোতেই সুযোগ পেয়ে গেলাম। বহুবার বাধ্য হতে 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 শেষ পর্যন্ত আমি অবাধ্য হলাম। আমার নিয়তি, আমার কবিতার জগতে যে প্রবেশ, সেটা কিন্তু অবাধ্যতার মাধ্যমে। তো মা সেটা বুঝেছিলেন। মা বরাবর আমাকে সব থেকে বেশি বুঝেছেন। 27 বছর বয়সে তুমি আনন্দ পুরস্কার, বলতে গেলে 26.5। দিনের পর দিন আমার টেবিলে প্রুফ পড়ে থাকতো। আমি ছুলে মনে হতো ওটা বোধহয় জ্যান্ত, হাত দিলেই ছোবল মারবে। গাতেও সঙ্গে সঙ্গে একটা গান ধরে নিয়েছিল, তুমি রবে নীরবে হৃদয়ে মম। এখনো এই দিনেও জিজ্ঞেস করেন যে কর্তা কেমন আছে, তো আমি বলি তো আমার কর্তা নয়, আমার সহযোদ্ধা, আমার কমরেড। কিন্তু ছন্দ একটা বিজ্ঞান, ছন্দটা শিখতে পারলে ভালো। মা যখন আমাকে প্রথম কবিতা লেখার কথা বলেন, সেটাও মা ছন্দে বলেছিলেন, আমি ছন্দ মিলিয়ে বলেছিলাম। যে শাসকের আমলে নারীরা একা অন্ধকারে নির্জন উদ্যানে যথেচ্ছ ভ্রমণ করতে পারবেন, সেই শাসকই সুশাসক। জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন অন্নপূর্ণা স্ন্যাক্স। না লিখে পারি না, তাই লিখি, নইলে কোন হতচ্ছাড়ি পোড়া কপালি লিখত। লিখে যা যন্ত্রণা, না লেখায় তার চেয়ে বেশি না কম, এই কথা ভাবতে ভাবতে বাঁধাকপির তরকারির তলা ধরে গেল। মা ঠাকুমারা বলেন, বাঁধাকপির তলা একটু ধরে গেলে স্বাদ বাড়ে। আমিও তো একটা উনুনের ওপরেই বসে আছি, আমার আগা পাঁচতলা ধরে গেছে, আর স্বাদ। দারুণ সুন্দর একটা কবিতা। থ্যাংক ইউ সো মাচ মন্দাক্রান্তাদি এখানে আসার জন্য, আবার বৈঠকে এবং এত সুন্দর তোমার কবিতা তো আমরা শুনেওছি এবং আমাদের আবার বৈঠকে অনুষ্ঠান হয়েওছে। মাঝে মাঝেই আসো, তোমার বই আমার এখানে রাখাও থাকে এবং প্রচুর বিক্রিতার। কিন্তু আজকে তোমার সাথে এরকমভাবে আড্ডা দেবো খেতে খেতে, চা খেতে খেতে, তো এটা বেশ আমার কাছে বেশ ইন্টারেস্টিং, বেশ ভয়ও করছে, কারণ তোমার সঙ্গে আমি সেরকমভাবে কখনোই কথা বলি। আমারও ভয় করছে, কঠিন কথা বলবে, আমি আবার তাই। আমি একদম কঠিন কথা বলবো না, কারণ আমি নিজেই অত কঠিন কথা বলতেই পারি না। তোমার সাথে একদম, তোমার জন্য চা আছে, খাওয়া চা দিয়ে শুরু করি। আর তুমি খেতে চাইছিলে না, তুমি নাকি ডায়েট করছো, রোগা হবে, তো তার জন্য তোমার জন্য আছে সটে ভেজিটেবলস, একদম ভেজ আছে, এক্সোটিক ভেজ। আর তোমার আছে ক্যাসেলটন চা ফার্স্ট অটম ফ্লাশ আছে, আর আমি নিয়েছি জিঞ্জার হানি টি। তাহলে শুরু করি আড্ডা। কবিতা দিয়েই যখন শুরু হলো, তাহলে কবিতা দিয়েই তোমার সাথে আড্ডা শুরু করি। হৃদয় অবাধ্য মেয়ে, তো তুমি হৃদয় থেকে কতটা অবাধ্য? ভীষণই অবাধ্য, ভীষণই অবাধ্য। আমার কবিতাতেও অবাধ্য, আমার ব্যক্তিগত জীবনেও অবাধ্য। যেমন একটু শুনি তোমার অবাধ্যতার কিছু কথা, ছোটবেলা থেকে শুনি। ছোটবেলা থেকে আমি খুব কম কথা বলি, কিন্তু মা বাবা বলতেন আমার জেদ বড্ড বেশি। তো সেই জেদের জন্য আমি হয়তো কোনো একটা কিছু হলো, মা আমাকে শোয়ার আগে বকলো,
আমি শোবার ঘরে ঢুকলামই না, শোবার দরজার পাশে সারাক্ষণ সারা রাত প্রায় দাঁড়িয়ে রইলাম, মুখে কিছু বললাম না। মুখে অবাধ্য হওয়ার সাহস আমার তখনও জন্মায়নি, কিন্তু আমার জেদ ছিল অসম্ভব অনমনীয়, যেটা আমি ধরবো সেটা করেই ছাড়বো চুপচাপ। কোনো রকম ঝগড়াঝাঁটি, জ্বালাতন করা, মা বাবাকে এটা চাই ওটা চাই, এ সমস্ত না করে আমি যেটা আমার পছন্দ মতো হচ্ছে না সেটার প্রতি একটা প্রতিবাদ আমি সবসময় জানাতাম বা জানাতে শিখেছিলাম, নিজের ভেতর থেকেই একটা ব্যাপার এসছিল। কাজেই ব্যক্তিগত জীবনে আমি খুব ছোটোবেলায় লাজুক থাকলেও আমি ভীষণ জেদি ছিলাম। আচ্ছা, এরকম প্রচুর জিনিস করেছো যেটা করতে পারবে না কিন্তু তুমি? হ্যাঁ, একটা সময় আমাকে খুবই বাধ্যতা মেনে নিতে হয়েছিল। যখন আমি স্কুলের পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় পাশ করি, আমার ইচ্ছা ছিল সাহিত্য নিয়ে পড়ার, কারণ আমার সাহিত্য খুবই ভালো লাগতো এবং পাঠ্যক্রমের বাইরে আমি সেই বয়সেই অনেক কিছু পড়ে ফেলেছিলাম। আমার পাকামির একটা চিহ্ন হয়তো বোঝাতে পারি যে আমি সেই সময় পড়ে ফেলেছিলাম ক্লাস 6-এ পড়ার সময়, সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময়। তো এরকমভাবে আমি পড়াশোনা করতাম, কিন্তু আমার যেটা বললাম যে আমার সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার মা বাবা দাদা সবাই আমাকে বললেন যে তুমি মানে ইউ ক্যান অলওয়েজ শিফট ফ্রম সায়েন্স টু আর্টস, কিন্তু আর্টস টু সায়েন্স, সরি, কিন্তু কিছুতেই তুমি সায়েন্স থেকে আর্টসে আসতে পারো, মানে আর্টস থেকে সায়েন্সে যেতে পারবে? আর্টস থেকে, হ্যাঁ। আমি যেটা বলতে চাই যে তুমি সবসময় সায়েন্স থেকে আর্টসে যেতে পারবে, কিন্তু আর্টস থেকে সায়েন্সে তুমি যেতে পারবে না। তার কারণ তুমি পড়ো না, তুমি সায়েন্স পড়ো, যদি তোমার ইচ্ছা তুমি পড়ে যাবে। তো আমি সেটা মেনে নিতে বাধ্য হয়েছিলাম। তো বাড়ির লোকেরা কি সব সায়েন্স স্টুডেন্ট ছিল? একদম, আমার দাদা ডাক্তার, আমার বাবা ম্যাথামেটিক্স, মা যদিও শুধুই হোম মেকার, কিন্তু মার একটা মানে ইচ্ছা ছিল যে আমি সায়েন্স পড়ি। তো তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, জয়েন্ট এন্ট্রান্সে কিছুতেই বসবো না, সেটাতেও আমাকে যখন বাধ্য করা হলো, আমি জেদ করে কিচ্ছু না পড়ে আমি জয়েন্ট এন্ট্রান্সে বসলাম যাতে আমি না সুযোগ পাই। কিন্তু সুযোগ পেয়ে গেলাম দুটোতেই, ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং দুটোতেই সুযোগ পেয়ে গেলাম। তো যেদিন লিস্ট বেরোনোর কথা ছিল, মানে রেজাল্টের, আমি জানতামই না কবে বেরোবে। 5 দিন হয়ে গেল। আমার এক বন্ধু এসে আমাকে বললো, চল যাবি না রেজাল্ট দেখতে? আমি বললাম যাবো না, আমার ইচ্ছা নেই। তো সেই বন্ধুটি আমাকে জোর করে নিয়ে গেল এবং লিস্টে আমার নাম দেখা গেল। তো আমার মনে আছে আমি বাড়ি ফিরে মাকে প্রথমেই বলেছিলাম যে খবরদার আমার ব্রেন ওয়াশ করবে না, কারণ আমি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কিছুই পড়বো না, আমি কম্পারেটিভ লিটারেচার পড়বো। তখন আমাকে একই কথা বলা হলো, ডাক্তারি একটা মহৎ প্রফেশন, ডাক্তার হয়ে তুমি কত লোকের সেবা করতে পারবে, আর তুমি ডাক্তারি থেকে কম্পারেটিভ লিটারেচারে যদি ইচ্ছে হয় চলে যাবে, যদি তোমার ভালো না লাগে। তো সেখানে আবার ব্রেন ওয়াশ, আবার বাধ্য হলাম ডাক্তারি পড়তে। কিন্তু ডাক্তারি পড়া যখন শেষ হয়ে এসছে, ফাইনাল MBBS-এর মধ্যেখানে আমি পরীক্ষা দিতে গাইনি এবং অমস পরীক্ষা দিয়ে, প্র্যাকটিক্যাল দিয়ে, রিটেন সব শেষ করলাম, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে হলের বাইরে এসে আর ফিরে যাইনি। সেটা ছিল আমার চূড়ান্ত অবাধ্যতা। বহুবার বাধ্য হতে 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 শেষ পর্যন্ত আমি অবাধ্য হলাম। তারপরে নানা রকমভাবে নিজের ভাগ্য পরীক্ষা করেছি, একটা সাংবাদিকতা করেছি ছোটোখাটো, খুব কম দিনের মধ্যে। তারপরে কবিতার জগতে কীভাবে যেন এসে গেলাম, হয়তো সে প্রসঙ্গে পরে আসা যাবে। তো এখানে আমার অবাধ্যতাই আমাকে, আমার নিয়তি, আমার কবিতার জগতে যে প্রবেশ, সেটা কিন্তু অবাধ্যতার মাধ্যমে, চূড়ান্ত অবাধ্যতা। মানে অবাধ্য না হলে অ্যাকচুয়ালি বাধ্য হওয়া যায় না, তাই? হ্যাঁ, তাহলে তুমি মানে ছোটবেলা থেকে তাহলে তুমি কোথায় বড় হয়েছো, মানে জন্ম? আমি বড় হয়েছি কলকাতাতে, যে বাড়িতে আমি এখনো, মানে তুমি থাকো কোথায়? লেক গার্ডেন্সে। আচ্ছা, তো সেখানেই আমি আছি ছোটবেলা থেকে, আমার জন্ম থেকে আজ অব্দি আমি সেখানেই আছি। আচ্ছা। আর পড়াশোনা কোথায় করেছো?
পড়াশোনা প্রথমে সাখাওয়াত মেমোরিয়াল মাধ্যমিক অবধি, তারপর লেডি ব্রেবন, তখন লেডি ব্রেবনে উচ্চ মাধ্যমিক কোর্স চালু ছিল সেখান থেকে নীলরতন মেডিকেল কলেজ। তারপরে ওটা কমপ্লিট করনি? না, সাহিত্য নিয়ে আর পড়নি? না পড়া হয়নি, তবে পড়েছি, নিজের মতো পড়েছি, হয়তো সিস্টেম্যাটিক্যালি নয়, ইচ্ছা মতো পড়েছি, যখন যা ইচ্ছা হয়েছে হাতের কাছে পেয়েছি, কিনেছি বইমেলায় গিয়ে বা কলেজ স্ট্রিট থেকে, পড়া অব্যাহত আছে। তোমার পড়াশোনা করতে খুব ভালো লাগতো, মানে পড়াশোনা না করে গিয়ে পরীক্ষায় মানে জয়েন্ট এন্ট্রেন্স আর ইয়েতে গিয়ে পাশ করে যাওয়া, মানে পড়তে খুব ভালো লাগতো ছোটবেলা থেকে? হ্যাঁ, পড়তে খুব ভালো লাগতো, সব রকমের জিনিস পড়তে? হ্যাঁ, মানে আমি পাঠ্যক্রমের কথা যদি বলি, আমি স্কুলে ফার্স্ট হতাম, ঠিক আছে। এবার আমি সারা বছর ধরে কিছু পড়তাম না, আমাকে সবাই জানতেন দিদিমণিরা যে ও কিছু পড়ে না, ও পরীক্ষায় ফার্স্ট হয়, কাজে আমাকে কেউ কোনো ক্লাস ওয়ার্কও করতে বলতেন না, হোমওয়ার্কও দেখাতে বলতেন না, আমি নিজের মতো থাকতাম, জানতামই না সিলেবাসে কী আছে। পরীক্ষার আগে 1 মাস পড়তাম, 3 বার, এক একটা সাবজেক্ট 3 বার পড়তাম, প্রথমবার সিলেবাস জানার জন্যে, দ্বিতীয়বার মনে রাখার জন্যে, তৃতীয়বার কতটা মনে আছে দেখার জন্যে। এই করে আমি পড়তাম এবং এইভাবে পরীক্ষা দিতাম। পাশাপাশি সারা বছর ধরে বিভিন্ন বিষয়, হয়তো সেগুলো আমার পক্ষে ভালো হবে কি হবে না বলে আমার মা বাবার মনে সন্দেহ ছিল, তাও পড়তাম গোবরাশে, এবং মা আমাকে কখনো বাধা দিতেন, এটা আমাকে বলতেই হবে যে বাবা বাধা দিতেন। আমি যখন হাঁসুলি বাঁকের উপকথা পড়ছি তখন আমার বাবা খুব রেগে গিয়েছিলেন, কিন্তু মা আমাকে বলেছিলেন যে পড়ুক, যতটুকু জানার যতটুকু বোঝার বুঝবে, আবার পড়বে, পড়তে আমি মানা করবো। মায়ের কথা শোনা হতো পরিবারে? হ্যাঁ, শোনা হতো। মা মানে শি ওয়াজ দ্য বস না ফ্যামিলি, মা সংসারের পুরো সব কিছুতেই মায়ের পরিচালনায় হতো। আচ্ছা, দাদা কত বড় তোমার থেকে? দাদা 6 বছরের বড়। আচ্ছা, দাদা কোথায় ডাক্তার এখন? দাদা এখন WHO-তে আছে, পোলিও প্রজেক্টে। আচ্ছা আচ্ছা, বেশ। তারপরে এবার বলো যে ব্রেবনে ভর্তি, তো ব্রেবন থেকে ডাক্তারি তো হলো, এবার তুমি কি করে কবিতার জগতে এলে? কবিতা চিরদিন লিখতাম, 4 বছর বয়স থেকে আমার। চিরদিন? 4 বছর ছোটবেলা 4 বছর থেকে লিখতে? বয়স থেকে। এটাতে একটা গল্প আছে, 25শে বৈশাখে আমাদের বাড়িতে খুব ধুমধাম করে পালিত হতো দিনটা, তো সেই রকম একটা 25শে বৈশাখে সবাই আসতো, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তো সেরকম একটা 25শে বৈশাখে আমার দাদা রবীন্দ্রনাথের একটা পাশ ফেরানো মুখ, সেই দাড়ি, সেই চোখ, খাড়া নাক, চুল এঁকে ফেলেছিল, এমনই ভালো হয়েছিল আঁকাটা যে নিচে না লিখে দিলে বোঝা যাচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরই হবে। তো সেই ছবিটা মা আমাদের যে আসল রবীন্দ্রনাথের ছবি, ফুল মালা চন্দনে মানে একদম সুন্দর করে গোছানো সাজানো, তার পাশে রেখে দিয়েছিলেন। তা আমি না খুব ঘ্যান ঘ্যান করতে শুরু করেছিলাম, আমি এখন বুঝতে পারি ওটা ছিল নিখাদ হিংসে, দাদাকে সবাই ভালো বলবে, আমাকে বলবে বোকা মেয়ে। তো মা সেটা বুঝেছিলেন, মা বরাবর আমাকে সব থেকে বেশি বুঝেছেন। তো মা বললেন দাদা ছবি এঁকেছে, তুমি একটা কিছু করো। তো কী করবো? তো মা বললো তুমি একটা কবিতা লেখো। তো কবিতা লিখতে আমি এক পায়ে খাড়া, কিন্তু কীভাবে লেখি সেটা তো আমি জানি না। তো মা তখন বললেন যে আমি এক লাইন, মা কবিতা ভালোবাসতেন, আবৃত্তি করে শোনাতেন ছোটোবেলায়, তো মা বললেন যে আমি একটা লাইন বলছি, তুমি মিলিয়ে পরের লাইনটা বলো। বলে মা বললেন, পুরো কবিতাটা আমার মনে নেই, 2টো লাইন মনে আছে। মা বললেন যে আজকে তোমার জন্মদিনে গাইছি তোমার গান, আমি মুহূর্তের মধ্যে উত্তর দিয়েছিলাম যারা যারা গাইছে না তো শুনছে পেতে কান। তো এইটা হচ্ছে আমার জীবনের প্রথম কবিতা লেখা। তারপর ছড়া লিখতাম, নিজের হাতে লিখতে পারতাম না বলে আমার একটা নোট খাতা করে দিয়েছিলেন মা, সেখানে মা টুকে রাখতেন। তো এরকমভাবে কবিতা চলতো। স্কুল জীবনে কবিতা লিখেছি, ব্রেবনে পড়ার সময় তো ক্লাস করতাম না, শুধু কবিতার খাতা নিয়ে যেতাম। এবার সেই রকম সময় তো আমি জানি না কবিতার জগৎ বলতে যা বোঝায় তাতে কী করে প্রবেশ করতে হয়, নিজের খেয়ালে লিখে গেছি। ডাক্তারি ছেড়ে দেওয়ার পরে আমার কবিতা লেখার খুব বেশি আমি সময় দিতে শুরু করি। তখন জানতাম না বই কীভাবে হয়, তখন আমার সঙ্গে জয় গোস্বামীর আলাপ হয়,
তিনি আমাকে অনেকটা সাহায্য করেন কবিতা লেখায়, কবিতা ছন্দ শেখান আমাকে। আমি আগে জানতাম ছন্দের বিষয়, কিন্তু উনি সেটাকে মানে মাজা ঘষা করেন। তো আমার কবিতা ওনার খুব পছন্দ হওয়ায় আমার প্রথম যে কবিতার বই হৃদয় অবাধ্য মেয়ে, সেই শিরোনামে আমার 6টা কবিতা একসঙ্গে দেশ পত্রিকায় ছাপা হয়। তারপর পুরোটাই তো গল্প। সেই বইটাই আনন্দ পুরস্কার পায়। হ্যাঁ, 27 বছর বয়সে তুমি আনন্দ পুরস্কার, বলতে গেলে 26.5। 26.5। তারপরে গিয়ে তুমি যখন জানলে যে তোমাকে দেওয়া হবে, তোমার কিরকম একটু বলো অনুভূতিটা। একটু খুব অদ্ভুত লাগবে শুনতে, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। আমার খুব মিশ্র অনুভূতি হয়েছিল, খানিকটা আনন্দ কিন্তু বেশিটাই বিষণ্ণতা। আসলে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, এবং সেটা আমার আনন্দ পুরস্কারের মঞ্চে যে আমাকে পাল্টা ভাষণটা দিতে হয়েছিল, অভিভাষণ যাকে বলে, সেখানে আমি বলেও ছিলাম যে এটা আমার পুরস্কার নয়, আমাদের সবার, এই তরুণ প্রজন্মের সবার পুরস্কার। এবং যারা এই মুহূর্তে লোকচক্ষুর আড়ালে কাউকে কোনো না জানিয়ে কোনোভাবে মফস্বলে বা দূর গ্রামে বসে একাকী তরুণ কবিতা লিখে চলেছেন, তাদের সবার প্রতি আমার একটা কথাই বলার, যে এই পুরস্কার আমাদের সবার। আমার এক ধরনের ডিপ্রেশন হয়েছিল যে আমি যা করছি সেটা আমার হাতের মধ্যে নয়, আমি অন্য কিছুর দ্বারা চালিত হচ্ছি, সেটাই হয়তো নিয়তি। তো আমি আমার জীবনের উপর যেন কন্ট্রোল হারাচ্ছি। কীভাবে সব কিছু হয়ে গেল, আমি খুব বিচ্ছিন্ন বোধ করতে শুরু করেছিলাম আমার জীবন থেকে, আমার সত্তাকে, যে আমি যা হচ্ছে আমাকে ঘিরে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তো খুবই অদ্ভুত একটা মিশ্র অনুভূতি। কেন হচ্ছিল তখন? তোমার কি হারিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে বরাবরই আমি যা করতে চাই সেটা করেছি বা করতে শিখেছি বড় হওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু এই পুরস্কার আমাকে মনে হচ্ছিল যে আমার নিজের উপরে আমার কোনো দখল নেই। আমাকে বাইরে থেকে যেমন হাতির মাথায় বসিয়ে রাজা করে দেওয়া হয়, সেখানে আমার কিছু করার থাকে না, সেই রকম একটা বিচ্ছিন্নতা বোধ এসেছিল। আসলে বইটা যখন আমার কাছে পাণ্ডুলিপি আসতো প্রুফ দেখার জন্য, তারপর প্রুফ আসতো, তখন আমি দিনের পর দিন আমার টেবিলে প্রুফ পড়ে থাকতাম। ছুলে মনে হতো ওটা বোধহয় জ্যান্ত, হাত দিলেই ছোবল মারবে। তো এরকম একটা অনুভূতি আমার হচ্ছিল যে সব কিছুই আমার হাতের বাইরে, সব কিছুই আমার হাতের বাইরে। আমি কেন আমার জীবনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না? এত কিছু হচ্ছে, কিন্তু সেখানে আমার কোনো ভূমিকা সত্যিই নেই। আমার ভূমিকা নেই, আমাকে নিয়ে অন্যরা কিছু করছেন। আমি আমার ইচ্ছা মতো খারাপ, ইচ্ছা মতো ভালো কিছুই করতে পারছি না। মানে আমার কোনো হাত নেই এই সমস্ত ব্যাপারে। এই বিচ্ছিন্নতা বোধ থেকে আমার মনে হচ্ছিল যে সব কিছু আমার মানে নিয়ন্ত্রণ, খালি লাগছে, শেষ হয়ে যাচ্ছে। তা না, আমি বিচ্ছিন্ন বোধ করতাম যে যা হচ্ছে সেখানে আমার কোনো দখল নেই, আমার কোনো হাত নেই। তখন কি লিখতে পারতে যখন এরকম ভাবনা চিন্তা বেরোলে? না, লিখতে পারতাম না। এবং আমি যে সর্বকনিষ্ঠ হতে চলেছি আনন্দ পুরস্কার পাওয়ার, এখন আমি সর্বকনিষ্ঠ, তো সেটার জন্যে আমার এতটাই মনের উপর ছাপ ফেলেছিল যে আমার দাদা খুব বেড়াতে বাসতো আরও বেশি। তো মা, বাবা, দাদা আমাকে নিয়ে একটা সমুদ্রের ধারে চলে গেছিলেন আমার মন ভালো করার জন্য। তো আসলে পুরস্কারের প্রতি আমার এক ধরনের বিচ্ছিন্নতা বোধ কাজ করে, যে আমি পুরস্কার পাচ্ছি এমনটা নয়, আমার পুরস্কার দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। আসলে আমার প্রথম বই বেরোনোর পর আমার এক অগ্রজ কবি, তিনি আমাকে ফোন করে বললেন যে এবার তুই কৃত্তিবাস পুরস্কার পাচ্ছিস। তো আমার না ভালো লাগেনি। মানে এটা তো তুমি তো এরপর অনেক 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 পুরস্কার পেয়েছো সাহিত্য। বলেছি বা পেয়েছি, এটা বলি যে যখন আমি কৃত্তিবাস পুরস্কার পাচ্ছি বলে আমাকে জানানো হলো, একজন কবি জানালেন, অফিসিয়ালি নয়, এমনি বললেন যে এটা গুজব উঠেছে বা একটা খবর ছড়াচ্ছে, তখন আমার ভালো লাগেনি।
এতটাই মনে হয়েছিল যে কে, কিভাবে, কেন হচ্ছে আমি জানি না, তার গুণাক্ষরও তো আমি বুঝতে পারছি না। তারপরে উনি আমাকে ফোন করে জানান যে তুই নয়, এবার ইনি পাচ্ছেন, পিনাকি ঠাকুর পেয়েছিলেন, পিনাকি ঠাকুর পাচ্ছেন। আমার এত একটা মানে রিলিফ হয়েছিল যে কি বলবো। আমি সত্যি লাফিয়েছিলাম, এবং লাফিয়েছিলাম পিনাকি ঠাকুর আমার প্রিয় কবি, তিনি কৃত্তিবাস পাচ্ছেন। তো এটা আমার কাছে খুব আনন্দ, খুব মুক্তি এরকম একটা মনে হয়েছিল। তো পিনাকি ঠাকুর যখন আমার অনেক পরে আনন্দ পুরস্কার পান, আমাদের মতোই, আমাদের বয়সী প্রায় একটু বড়, তিনি যখন আনন্দ পুরস্কার পান, আমি তো ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম ফোনে। তো পিনাকি আমাকে বলেছিলেন যে তুমি তো জানো এটা আমার দ্বিতীয় আনন্দ পুরস্কার। তো আমি খুব লজ্জিত হয়ে বলেছিলাম যে পিনাকি, আমি আগেরটার কথা আমার মনে নেই, আমি তো জানি না। তখন উনি আমাকে বলেছিলেন, কেন, তোমার আনন্দ পুরস্কার তো তুমি আমাদের সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলে, সেটা আমার প্রথম আনন্দ পুরস্কার, এটা দ্বিতীয়। আর ব্যক্তিগত জীবনে কখনো এই ব্যাপারটা নিয়ে আটকায়নি যে হ্যাঁ লিখতে গিয়ে তোমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধে হচ্ছে বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছো যার জন্য তুমি আর লিখতে পারছো না বা কিছু এরকম হয়েছে? সম্পর্ক এসেছে অনেক, কিন্তু তার জন্য আমি লিখেছি। আসলে এটা অদ্ভুত ব্যাপার, আমি এই বয়সে এসে খেয়াল করেছি যে কোনো একটা সম্পর্ক, সে পুরুষের সঙ্গে হোক কিংবা নারীর সঙ্গে, সেই সম্পর্কে আসলে বৈষ্ণবরা যেমন মনে করে না যে প্রেম হচ্ছে বেসিক্যালি বিরহের মাধ্যমে বোঝা যায় যে প্রেম কতটা গভীর ছিল। তো সেই সম্পর্কগুলো ভেঙে গেছে, সেই বিরহ থেকেই আমার একটা বই হয়েছে, বিশেষ করে কবিতার বই, এবং সেই কবিতার বইটা লেখার পর সেই সম্পর্কটা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। তো এটা আমার জীবনের একটা সত্যি যে যাদের নিয়ে আমি লিখেছি তাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, কোনো কষ্ট নেই তাদের জন্য। তারা তাদের মতো থাক, আমি আমার মতো আছি, আমি লিখে ফেলেছি। তো অরিনিন্দম দাকে নিয়ে নিশ্চয়ই লিখতে পারোনি কিছু? সেভাবে নয়, ভাগ্যিস লিখিনি, তাহলে ওর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়। কি করে সম্পর্ক, মানে পুলিশ এবং ডাক্তার, কবির সাথে একজন পুলিশের সম্পর্ক কি করে হলো এটা? আসলে ও একটা কাগজ করতো, কবিতা, কাগজটার নাম বৃষ্টির দিন, একটা পত্রিকা, লিটল ম্যাগাজিন। তো সেই সেই কাগজের জন্য আমার কবিতা চেয়েছিল। তো আমি তখন খুবই উদ্ধত ছিলাম, সদ্য আনন্দ পুরস্কার পেয়েছি, অজানা অচেনা লোকের সঙ্গে মিশতেও পারতাম না তেমন, তাতে লোকে আমাকে আরও বেশি উদ্ধত বলতো। তো ওদের কাগজে, তখন বৃষ্টির দিন ওর কাগজ, আমার নয়, ওর কাগজে আমাকে লিখতে বলেছিল। তো আমি অত্যন্ত রূঢ়ভাবে ওকে বলেছিলাম যে এই তো প্রথম সংখ্যা, এটা আগে দেখি, তারপর মনে করবো আমি এখানে কবিতা পাঠাতে পারি কি না। তো আমাকে বলেছিল যে আপনি আমার প্রথম সংখ্যাটা একটু দেখবেন। আমি বলেছিলাম ঠিক আছে, দিন আমাকে, দাও আমাকে। তো ও আমাকে আপনি বলতো, আমি বলছি দাও আমাকে। তো আমার মনে আছে আমি শিশির মঞ্চের পাশের যে রাস্তাটা, সেটা দিয়ে আমি হাঁটতে হাঁটতেই কথা বলছি, একটু থামছি না, আমি থেমে যে ওর সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলবো, আমি হাঁটছি, ও আমার পাশে পাশে হাঁটছে। তারপরে যখন বললো যে আপনাকে আমাদের প্রথম সংখ্যাটা দেবো, দিন, তখন ওই হাঁটতে হাঁটতেই ওর উপরে লিখে দিচ্ছিল যে বৃষ্টির দিনে লেখার জন্য মন্দাক্রান্ত সেনকে অনুরোধ জানিয়ে অরিনিন্দা মুখোপাধ্যায়। পুরোটা হাঁটতে হাঁটতে লিখেছে, পুরো কাগের ঠ্যাং বগের ঠ্যাং ভাষা। তো সেইটা আমি দেখলাম, ও আমাকে দিল, আমার ভালো লাগলো পত্রিকাটা। তারপরে ওর সঙ্গে আমার আলাপ ঘনিষ্ঠ হলো। আসলে আমাদের একটা দল ছিল, নন্দন চত্বর কাঁপাতাম আমরা সেই দলটা মিলে। তো সেই মধ্যে পল্লব কীর্তনিয়া ছিলেন, সপ্তর্ষি প্রকাশক সৌরভ মুখোপাধ্যায় ছিলেন, শোভন পাত্র ছিলেন, এরা সব ছিলেন। তো সেই দলটাতে একজন বন্ধুর বন্ধু হিসেবে অরিনিন্দা সেখানে সেই দলটার অন্তর্গত হয়েছিল। তো পুলিশে চাকরি করতো? তখন পুলিশে চাকরি করে। আচ্ছা। এবার তার মাধ্যমে ওর সঙ্গে আমার পরিচয়, এবং বৃষ্টির দিনের সূত্রে আরও পরিচয়। তো আমার মনে আছে আমি ওকে একদিন রাত্রিবেলা ফোন করেছি, এমনি ফোন করেছি, তখন তো মোবাইল ফোন শুরু হয়নি, বহু বুড়ো মানুষ আমি, আমাদের মোবাইল ফোনের অভিজ্ঞতা ছিল না। তো সেই সময় ওকে একদিন রাত্রিবেলা ফোন করেছি, ও আমাকে বলছে আমি অফিসে। তো
তখন আমি বললাম যে তুমি কি জার্নালিস্ট, তুই কি তখন তুই হয়ে গেছে যে তুই কি জার্নালিস্ট যে এত রাত্রে অফিস? তখন বলে না আমি তো পুলিশ। সেই শুনে আমি হেসে এমন গড়াগড়ি দিয়েছিলাম মেঝেতে যে তুই পুলিশ, হা হা হা। কেন এসেছিলাম জানি না, পুরো পুলিশদের বোধ হয় আমি মানুষই বুঝতে পারতাম না যে তারাও মানুষ। আমি পুলিশ শুনেই হেসে মরে যাচ্ছি। তো তারপরেও আমাদের বাড়িতে এলো। এটাও আমার মনে আছে যে আমরা সবাই মিলে একসঙ্গে আমার একটা ছোট্ট স্টাডিতে সবাই মিলে আড্ডা মারছি। তো ওকে আমি বলেছিলাম যে যেটা গান গাতো, সঙ্গে সঙ্গে একটা গান ধরে নিয়েছিল, তুমি রবে নীরবে হৃদয়ে মম। আচ্ছা, বাহ। তো এই গানটা ও গিয়েছিল। ওর সঙ্গে বর্ধমানে যাই আমি একটা কবি সম্মেলনে, আর সেখানে সারা রাত ওর সঙ্গে ছিলাম মানে আরও 3 জনের সঙ্গে, 2 জন পুরুষ এবং 1 জন নারী এবং ও। আমরা সারা রাত গল্প করেছিলাম। ভোরের দিকে ঘুমিয়েছিল সবাই, আমার আর ঘুম পাচ্ছে না, আমি ছটফট করছি। মনে হচ্ছে একটা খাটের মধ্যে সবাই আমরা দলা মোচড়া পাকিয়ে শুয়েছি, ওর আমার মাথায় থাবড়ে বলছে ঘুমো ঘুমো ঘুমো। আর আমার তো হাসি পাচ্ছে, আমি কিছুতেই ঘুমোতে পারছি। মানে বাবা ভাবটা প্রথম থেকেই ছিল। ভীষণভাবে। সেটা থেকেই মনে হলো যে না, এর সাথে পথ চলা যেতে পারে। হ্যাঁ, ও খুব অন্যরকম মনে হয়েছিল। আমাদের সঙ্গে আমরা যে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতাম তাদের তুলনায় ওকে অনেক ম্যাচিওর লেগেছিল, অনেক ভালো লেগেছিল আমার। আমরা সবাই বলতে গেলে যাকে বলে না বাজে বাংলাতে হ্যাঁ পার্টি, সেই হ্যাঁ পার্টিতেও ছিল না। আচ্ছা, বিয়ে কবে হলো তোমাদের? 2000 সালে। 2000 সালে। আচ্ছা, তারপরে তোমার এই মানে অনেক তো পুলিশি জীবনে তো অনেক সমস্যা থাকে, কিছু সমস্যার কথা আমরাও জানি। তখন তুমি কি করে সেটা ডিল করেছিলে? ওর পাশে থেকে। দেখা হয়নি তো বহুদিন, কোথায় আছে জানো না? আসলে তখন যখন ও মাঝে মাঝে অন্য কাজ নিয়ে, ও কালিম্পংয়ে ছিল মানে পানিশমেন্ট পোস্টিং, তার আগেও বিভিন্ন জায়গায় প্রত্যন্ত জায়গায় ওকে কাজ করতে পাঠানো হয়েছে। এবার ওইখানে যখন ও অনেক দূরে একটা পাহাড়ি শহরে ছিল, কলকাতায় যেতে কোনো কাজ নিত, কেউ হয়তো আসছে, ও বললো যে তোমার বদলে আমি যাব। আসতো 2 ঘন্টার জন্য বাড়িতে ঢুকতো আর তারপর বেরিয়ে যেত। যখন বেরিয়ে যেত তখন আমি আছাড়ি করে কাঁদতাম। আর ওকে একটা কথা তুমি বললে যে বাবার মতো, আমি তো তখন বলতাম যে সবার বাবা বাড়ি ফেরে, আমার বাবা বাড়ি ফেরে না কেন? তো কষ্ট পেয়েছি এবং কষ্টটা প্রকাশও করে ফেলে ওর কষ্ট আরও বাড়িয়েছি, কিন্তু সবসময় বিশ্বাস করেছি যে মানে এই সময়টা কেটে যাবে, এই সময়টা ঠিক কেটে যাবে, খারাপ সময়টা ঠিক কেটে যাবে। তুমি কখনো এরকম ফিলই করনি তার মানে যে একটি পুরুষের সাথে থাকলে যে বন্ধুত্বটাই খুব জরুরি একটা পরিবারে বা একটা সম্পর্কে থাকলে, মানে তুমি সবসময় সেই জিনিসটাই ফিল করেছো একদম প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতি মুহূর্তে? মানে আমাকে কেউ এখনো এই দিনেও জিজ্ঞেস করেন যে কর্তা কেমন আছে, তো আমি বলি তো আমার কর্তা নয়, আমার সহযোদ্ধা, আমার কমরেড, কর্তা কেন হবে? তো লেখালেখির মধ্যেও তো সহযোগিতা পেয়েছো, একদম। তো বলে যে এই লেখাটা এরকম নয়, এটা ভালো হচ্ছে না, বা হ্যাঁ, ও সমালোচনা করে, কিন্তু আমাকে লেখার প্রচুর সময় দেয়। আসলে আমি বাড়িতে আর কোনো কাজ করি না, ওই রান্না বান্না করে, ওই আমার বেরোনোর আগে খাবার গুছিয়ে রেখে যায়, সব কিছু ও করে। এবং ও যখন রান্না করতে খুব ভালোবাসে, মানে এটাকেও বলে ও স্ট্রেস বাস্টার। ও রান্না করলে সব থেকে বেশি আনন্দ পায়। সেই সময় যদি আমি রান্নাঘরে উঁকি ঝুঁকি মারি, আমাকে বলে যে আগে পড়তে বস, যে আগে লিখতে বস, এখানে আমাকে বিরক্ত করবি না। তো বন্ধু তো বটেই, প্রচণ্ড একটা সাপোর্ট দিয়ে এসেছে আমাকে সারা জীবনে আজ অবধি। হ্যাঁ, আমার সব বলতে গেলে। তো তুমি অরিন্দমদার সব থেকে ভালো রান্না কি লাগে? কালকেই রান্না করেছিল ধোকার ডালনা। সব রকম রান্না করতে পারি, সব। শুক্তো খুব ভালো রাঁধে। তাই? আচ্ছা, বেশ, খেতে হবে। যেই তোর ওই চোখ এ চোখে রেখেছিস, অমনি চলকাই কথার খেই, আর তুই বলছিস ওভাবে তাকানোর কিচ্ছু নেই, আর
কিছুই নেই। ভরপুর সন্ধ্যায় জমাটি আয়োজন, আড্ডা, মশগুল বসার ঘর, ঘরময় লোকজন, আলোতে ভাসমান চূর্ণ উল্লাস, কলস্বর, সব্বাই ছলছল, সকলে বেসামাল, ভাসতে ভাসতে কেমন চুর, তার মধ্যেই এক কুয়াশা ভেজা ক্ষেত, ঝাপসা আলপথ অনেক দূর, সেই ক্ষেত তোর চোখ, যে চোখে ফসলের স্বপ্ন ডাক দেয় অজান্তেই, আর তুই বলছিস এভাবে তাকানোর কিচ্ছু নেই, আর কিছুই নেই। কি সুন্দর ছন্দ। এই যে তোমার ছন্দ নিয়ে কাজ, এটা নিয়ে যদি একটু বলো। ছন্দ নিয়ে কাজ মানে প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো কবিতার তো দুটো অঙ্গ থাকে, একটা ভাব ভেতরে, একটা তোর বাইরের চেহারা আঙ্গিক। এবার আঙ্গিক মানে ভাব তো খুব স্বতঃস্ফূর্ত, যার কাছে যে ভাবনা আসে সে সেটাই লিখবে, কিন্তু ছন্দ একটা বিজ্ঞান, ছন্দটা শিখতে পারলে ভালো। এবার ছন্দ শেখার প্রথম যেটা কি বলবো, প্রথম শর্ত সেটা হচ্ছে শ্রুতি। তুমি কানে যদি ছন্দ বুঝতে পারো, ছন্দ অনুভব করতে পারো, অনুরণন একটা হয় ছন্দের, সেই শ্রুতিটা থাকলে তবেই ছন্দ শেখা যায় এবং লেখা যায়। তো আমি প্রথম থেকেই ছন্দে লিখতে খুব ভালোবাসতাম, কারণ ওই যে কুমোর পাড়ার গরুর গাড়ি বা আমাদের মতিবিল বহুদূর জল, তো এই কবিতাগুলো আমাকে খুব টানতো আমার ছোটোবেলায়। ছন্দে মা যখন আমাকে প্রথম কবিতা লেখার কথা বলেন সেটাও মা ছন্দে বলেছিলেন, আমি ছন্দ মিলিয়ে বলেছিলাম। তো ছন্দটা আমার কাছে খুব সহজে আসতো কারণ আমার শ্রুতি ছিল। পরবর্তীকালে আমি কবিতার জগতে আসার পর যখন জয় গোস্বামীর সান্নিধ্য পাই, তিনি আমাকে ছন্দর বিজ্ঞানটা শিখিয়েছিলেন, যাতে ছন্দ কোথাও একটু তার আঁটো সাঁটো চেহারা থেকে পড়ে না যায়, এবং পড়ে গেলেও যাতে কিছু না যায় আসে, সেটা আমি ওনার কাছ থেকে শিখি। তারপরে যাই শঙ্খ ঘোষের, শ্রদ্ধেয় শঙ্খ ঘোষের সান্নিধ্যে, সেখানে আমি মন্দাক্রান্তা মানে ছন্দটা শিখি এবং তারপর মন্দাক্রান্তায় লিখি। এখন আমি ছন্দের বিজ্ঞানটা বলা যায় গর্ব করে নয়, একটা আত্মবিশ্বাস থেকে বলা যায় যে ছন্দ ব্যাপারটা আমার আয়ত্তে এসেছে। এখন আমি ছন্দে লিখতে খুবই মানে কি বলবো, খুব সহজ বোধ করি, খুব কমফোর্টেবল বোধ করি, এবং ছন্দে আমার যে স্বাধীনতাটুকু সেটা কিন্তু আমি শ্রুতির উপর নির্ভর করে নেই, যে এখানটা ছন্দ একটু পড়লো কিন্তু কানে শুনতে কোনো কিছু মনে হচ্ছে না, বরং ভালোই লাগছে, এটা হচ্ছে শ্রুতি। সেই শ্রুতিতে বিশ্বাস রেখে আমি ছন্দ নিয়ে কিছু কাজও করেছি এক্সপেরিমেন্টাল, এবং সেগুলো পাঠকের কাছে বা শ্রোতাদের কাছে মূল্য পেয়েছে। তো এইভাবেই আমি ছন্দের জগতে আমার প্রবেশ বা ছন্দ নিয়ে আমার লেখালেখি। আচ্ছা, তো মন্দাক্রান্তা নামটা কে রেখেছিল? মানে তুমি মন্দাক্রান্তা ছন্দ মার দেওয়া নাম। আসলে আমার দাদার নাম উষ্ণিক, এটা একটা ছন্দের নাম। তো আমার জন্মের পর মা চেয়েছিলেন উষ্ণিকের সঙ্গে একটা কোনো মিল রেখে আমার নামটা রাখার। প্রথমে মা আমার কাছ থেকে পরে গল্প শুনেছি অবশ্যই, প্রথমে মা ভেবেছিলেন উষ্ণিকের আদ্যক্ষরের সঙ্গে মিলিয়ে উপাসনা, উর্মি এই ধরনের কিছু নাম রাখতে, উষ্ণিকের সঙ্গে মিলিয়ে। পরে মা সেরকম কোনো নাম পছন্দ না হওয়াতে ছন্দের দিকে মন দেন, এবং মন্দাক্রান্তা নামটা ওনার মনে হয়, আমার মায়ের মনে হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। সত্যি অ্যাপ্রোপ্রিয়েট, মানে তোমার নামের সঙ্গে যে ছন্দ, কবিতা ব্যাপারটা যে এতটা। মাকে মিস করো? তোমাকে আমি দেখেছি মার সময় যখন তোমাকে মানে ভেঙে পড়েছিলে তুমি, যখন মা চলে যান। স্বাভাবিক। হ্যাঁ, না তো তারপর সেটা থেকে কি করে বেরোলে? মানে বাবির জন্য, মানে আমার অরিন্দম দার জন্য। কি হয়েছিল মায়ের? মার বহুদিনের সিওপিডি ছিল, শ্বাসকষ্ট। সেখান থেকে পরবর্তীকালে মায়ের কি বলবো,
একটা রোগ হয় যাতে হাড়গুলো সহজে ভেঙে যায়। মা যখন সেই শয্যায় আমার মেরুদণ্ডে সমস্ত হাড় ভেঙে গেছিল, তো এভাবে মায়ের চলে যাওয়া। মায়ের সঙ্গে তোমার বেশ একটা ঘনিষ্ঠতা ভীষণভাবে শেষের দিকেও ছিল। শেষের দিকে বেড়েছিল, আর কারণ আমি মায়ের পাশেই শুতাম, মাকে সারা রাত ধরে দেখভাল করতাম। মা যতবার ওয়াশরুমে যেত ততবার মাকে, এমনকি ডায়াপার পরানো, খোলা, এগুলো আমি নিজের হাতে করতাম। যে মাকে ঠিক আছে, চলো আবার একটু তোমার কাজের দিকে চলে যাই। সেটা হচ্ছে যে কবিতার অনুবাদ করা, এটা তো খুব কঠিন কাজ। তো এটা কি করে সম্ভব হলো, মানে কি করে করো আমার তুমি? কাছে খুব সহজ কাজ। কি করে করো সেটা বলো। আসলে আমি যেটা বিশ্বাস করি যে সব কবিতা কোথাও একটা আছে, যেটাকে তুমি বায়ুমণ্ডল বলতে পারো, ইথার বলতে পারো, সেখানে যে কোনো কবিতা আছে। যে সেই কবিতাটাকে প্রথম ধরতে পারে, কবিতাটা তার হয়ে যায়। মানে আমি যে কবিতাটা লিখেছি, সেই কবিতাটা আমি সেখান থেকে পেয়ে লিখেছি, কারণ সবার আগে আমি সেখান থেকে ধরেছি। এবার একজন স্প্যানিশ লেখকও সেই লেখাটা ওনার ভাষায় ধরতে পারেন, কাজেই একটা ভাব কোথাও আছে, তার আঙ্গিকটা কোনো কোনো ভাষায় কোনো কোনো রকম। তো সেই রকমভাবে একজন যিনি ধরুন ফার্সিতে কবিতা লিখছেন, যেরকম রুমি, জালালউদ্দিন রুমির কবিতা আমি কদিন আগে অনুবাদ করলাম। ফার্সিতে যিনি কবিতা লিখছেন সেই কবিতাটা অলরেডি বাংলায় আছে, ব্যাপার হচ্ছে সেই বাংলাটা আমি খুঁজে পাচ্ছি কিনা। বাংলাটা পেয়ে গেলে আমার কাছে অনুবাদ খুব সোজা। এবং আমি অনুবাদ করতে গিয়ে যেটা বারবার দেখেছি যে অনেকে শুধু ভাবানুবাদ করেন, আমি কিন্তু ভাবের সঙ্গে আঙ্গিকেরও অনুবাদ করি, কারণ কবিতাটা অলরেডি আছে। ওটা যদি ছন্দে লেখা হয় আমি ওটাকে ছন্দেই পাবো, না পেলে হবে না, পেলে তবে লিখতে পারবো। এবং অন্তমিল, ছন্দ সমস্ত বজায় রেখে আমি কবিতার অনুবাদ করি, এবং সেটা আমার কাছে খুব একটা নেশার মতো একটা প্যাশন। এটা করতে আমি খুব ভালোবাসি, এবং বলতে গেলে একটু খাটতে হয় কিন্তু সহজেই পারি। তো ভাষাগুলো থেকে ট্রান্সলেট, মানে অনুবাদটা কি করে করো তখন? কি বিশেষ করে ইংরেজির সাহায্যে, কারণ আমি তো ফার্সি ভাষা জানি না, আমি তো স্প্যানিশ ভাষা শিখিনি। তো ইংরেজির মাধ্যমে, ইংরেজির উপরে আমাকে নির্ভর করতে হয়, এটা খুব দুঃখের বিষয়। পৃথিবীতে এতগুলো ভাষা, ইংরেজি অনুবাদে যাদের লেখা পড়ে খুব ভালো লেগেছে, সেই ভাষা থেকে তো আমি অনুবাদ করতে পারবো না। কাজেই সেই কবিতাটা ইংরেজি থেকে। ইংরেজিতে অনেক সময় ছন্দ অন্তমিল থাকে না, কিন্তু মানে স্ট্রাকচার দেখে বোঝা যায় যে এটা ছন্দেই লেখা। আচ্ছা, তো সেখানে আমি সেই ছন্দটাই বজায় রাখি। যেমন আমি সরাসরি ইংরেজি থেকে অনুবাদ করেছি আগা শাহিদ আলী, বিক্রম শেঠ এদের কবিতা। সেই কবিতাগুলো তো আমি পড়ে বুঝতে পারছি। বিক্রম শেঠের কবিতা বিশেষ করে ছন্দ অন্ত মিলে লেখা, সেটাই আমি বজায় রাখতে পারছি। আগা শাহিদ আলীও তাই, ছন্দের ভীষণ অপূর্ব ব্যবহার এবং অন্তমিল। মানে অন্তমিলে আমরা পরপর দুটো লাইন ছন্দ, তার পরের দুটো লাইন ছন্দ, এইভাবে এটাকে আমরা বলি ক ক খ খ। প্রথম লাইন দ্বিতীয় লাইন হচ্ছে ক ক খ খ। সেরকম অনেক সময় হয় ক খ ক খ, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন মিলছে, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন মিলছে। তো আগা শাহিদ আলীর লেখাতে যেটা আমি দেখেছি, মানে ক খ গ ঘ ঙ, তারপরে ঙ থেকে আবার ক, এইভাবে মিলিয়েছেন অপোজিট। মানে ক এর সঙ্গে ঙ যাচ্ছে, খ এর সঙ্গে তার আগেরটা যাচ্ছে, এই করে করে উনি মিলিয়েছেন, আমিও সেটাই বজায় রেখেছি। আচ্ছা, বাহ, এটা তো দারুণ ইন্টারেস্টিং, মানে মজা লাগে। মানে সায়েন্সটা কিন্তু তুমি ঠিক মানে নিয়ে পড়াশোনার সাথে যোগ করেই দিলে তার মানে। একদম। মানে পড়াশোনাটা যে কত জরুরি, এবং মানে কিছু ক্ষেত্রে কি মনে হয় না যে বাবা মা বলেছিলেন যে পরে দেখবি ওটা সাহিত্যে ফিরে আসা যায়, সেটা কি সত্যি উপকার হচ্ছে? অবশ্যই। প্রথম মানে লেখালেখির প্রথম শর্ত হচ্ছে চোখ কান খোলা রাখা। আমি যেমন অনুবাদ করতে গিয়ে, অনুবাদের কথাতেই এলো, অনুবাদের প্রসঙ্গে বলি যে ভারতবর্ষে আমার সমসাময়িক যা লেখা হচ্ছে আমি প্রায় প্রত্যেকের লেখাই পড়ি এবং অনুবাদ করি। যেরকম মালায়ালাম কবি অমিতা তাম্পি,
ওড়িয়া কবি কেদার মিশ্র, মারাঠি কবি কবিতা মহাজন, এদের লেখার আমি নিয়মিত খবর রাখি এবং তাদের থেকে ছোট যাদের হয়তো এই 2000 সালেই জন্ম হয়েছে বা 2005-এ জন্ম হয়েছে, তাদের লেখা সম্বন্ধে আমি খবর রাখি। কারণ তারা কি লিখছে জানতে না পারলে সেই সর্বভারতীয় ভাষায় বাংলার কি স্থান সেটা সম্বন্ধে আমার সম্যক ধারণা হবে না। এবং আমি সেখান থেকে অন্যান্য অনেক বিষয় যে বাংলায় লেখা হয় না বা আমি কখনো লিখিনি সে বিষয়ে আমি বুঝতে পারি বা আমার মনের মধ্যে সেটা আলোকপাত করে। এবং আমি এভাবে নির্ধারণ করেছি যে এই মুহূর্তে কোন ভাষায় সবচেয়ে ভালো লেখা হচ্ছে। কোন ভাষায় লেখা হচ্ছে এখন একটু শুনি। মালায়ালাম ভাষা, মারাঠি ভাষা এবং অহমিয়া ভাষা, ওড়িয়া ভাষাতেও, অহমিয়া ভাষাতেও খুব লেখা হচ্ছে। লীম কুমার খুবই বড় কবি, অসমিয়া ভাষার কবি, খুবই ভালো লেখেন। তাই বাংলার স্থান এখন কিরকম, মানে বাংলায় বাংলা সব থেকে এগিয়ে। আচ্ছা, বাংলা সব থেকে এগিয়ে, তারপর মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, অহমিয়া, এর মধ্যে যে কোনো একটা আসবে, কিন্তু বাংলা সব থেকে এগিয়ে। বাহ, এটা তো মানে সব দিকে পিছিয়ে হলো যে কবিতার দিকে এগিয়ে আছে, এটা ভাবলেও বেশ ভালো লাগছে। তো তোমার সব থেকে প্রিয় কবি কে, মানে তোমার? বলবো না, বলা যাবে না, কারণ এই মুহূর্তেই আমার অন্তত 15 জনের নাম মনে আসছে। কিন্তু তো একটা যদি সর্বভারতীয় ক্ষেত্রে একই ব্যাপার, একই সমস্যা, অনেকের লেখাই ভালো লাগে। পুরনো বলো তাহলে। অবশ্যই রবীন্দ্রনাথ, কথা হবে না। হ্যাঁ, তো তোমরা এখন যে তুমি যে কবিতাগুলো লেখো বা বৃষ্টির দিনেও যে ধরনের কবিতা বা লেখা চাপে, তো তোমরা কি পাঠকের কথা ভেবে করো নাকি নিজের মতো করে? বৃষ্টির দিনে অবশ্যই পাঠকের কথা ভেবে, কারণ আমরা বৃষ্টির দিনে নতুন একদম আনকোড়া কবিদের কবিতা ছাপি, যাদের কোনো লেখা হয়তো এর আগে প্রকাশিত হয়নি, কোনো বই অবশ্যই তাদের নেই, মানে বেশিরভাগ ক্ষেত্রে বই নেই তাদের লেখা সেভাবে। কলকাতার যাদের বলে দীক্ষিত পাঠক, সেই পাঠকের কাছে এখনও পৌঁছয়নি, তাদের লেখা ছাপি এবং তাদের লেখা পড়ি। এবং পাঠকের কথা মনে রেখে আরও একটা কাজ যেটা করি সেটা হচ্ছে নতুন কবি যাদের বই বেরিয়েছে তাদের কোনো একটা বইয়ের সমালোচনা। এই সমালোচনায় আমরা সম্পূর্ণভাবে গঠনমূলক সমালোচনা করি। অনেকে সমালোচনা করে নিন্দামন্দ করার জন্যে, তো যেখানে নিন্দামন্দ করার অবকাশ থাকে সেই বইগুলো নিয়ে আমরা লিখি না। যা আমাদের ভালো লেগেছে সেটা এক সংখ্যায় 7 জন 10 জন, এবং তাদের সম্বন্ধে বিস্তারিত লেখা, ছোটো 1 পাতার লেখা না, 2-3 পাতার একটা লেখা, তাদের লেখার যেগুলো স্যালিয়েন্ট পয়েন্ট সেগুলো তুলে ধরা, এগুলো করি। সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাঠকের কাছে আমার দায়বদ্ধতা, যে এদের কবিতা পড়ুন, এদের কবিতা এরা কী বলতে চেয়েছেন সেটা আমি একটু ব্যাখ্যা করে লিখি, যে এই ব্যাপারগুলো এই কবিতার মধ্যে, এই কবিদের মধ্যে আপনি খুঁজে পাবেন, তার দিকে একটু মনোযোগ দিন। তাই যে বৃষ্টির দিন সম্পূর্ণভাবে পাঠকের প্রতি এবং আরও বিশেষ করে তরুণ পাঠকের প্রতি আমাদের দায়বদ্ধতা। বাহ, আর তুমি যে কবিতাগুলো লেখো সেগুলো মানে সেটাও কি পাঠকদের কথা ভেবে? এখানে এক উত্তর হয় না, কারণ প্রথম যে কবিতার বই আমি লিখেছিলাম হৃদয় অবাধ্য মেয়ে, সেখানে প্রেম খুব সোচ্চার ছিল, প্রেম, পরকীয়া, অসমবয়সী প্রেম, সেগুলো খুব সোচ্চার ছিল এবং যাকে বলে খুব মানে আমি খুব হেলাফেলা করছি না, কিন্তু সেভাবে বলতে গেলে একটা কথা বলে না, পাবলিক খাচ্ছে, আমার সেই কবিতাগুলো ছিল পাবলিক খাওয়া লেখা, সবাই পড়ছে। ইন্দ্র কাকু, আমার প্রেমী, সবাই বলছে কি ভালো লেখা, কি দুঃসাহসী লেখা। তো সেটা অনেকখানি পাঠকের সঙ্গে আমার একটা মনের মিল হয়ে গেছিলো, আমি যে খুব কনসিয়াসলি চেয়েছিলাম তা নয়, হয়ে গেছিলো। পরবর্তী বইয়ে প্রথম দেখে আমার নারীবাদী স্বর বা আমার একেবারে নিজস্ব নিভৃত অনুভূতি, সেই কবিতাগুলো পাঠকের কোনো তোয়াক্কা না করে, ভালো লাগলে ভালো, না লাগলে কী করবো, কারণ এটা আমার সত্যিকারের আত্মপ্রকাশ, সেটাতে পাঠকের কথা ভেবে সত্যিই লেখা নয়। এবং তারপরে একটা জায়গা এলো রাজনৈতিক কবিতা, প্রতিবাদী লেখা। এখানে যেটা হলো যে আমার কবিতা নিভৃতি থেকে বেরিয়ে এসে জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার একটা তাগিদ আছে এই কবিতাগুলোর পেছনে। এই কবিতাগুলো আমি সভা সমিতিতে পড়ি, মিছিলে পড়ি,
সেগুলোর সঙ্গে কিন্তু জনগণের যে সংযোগটা, জনমানুষ, সাধারণ মানুষের সঙ্গে যে লড়াইয়ে থাকা মানুষের সঙ্গে যে একটা যোগাযোগ, এটা আমি রাখতে চেষ্টা করি। কারণ আমার সংহত নিবিড় কবিতা, একা একা লেখা, একা একা পড়ার কবিতা, সেই কবিতা তো মানুষের কাছে সেভাবে পৌঁছয় না, কিন্তু এটা হচ্ছে তাদের স্বর, তাদের স্বরে স্বর মিলিয়ে আমি কবিতা লিখি, যে তাদের কাছে গ্রহণীয় হোক, এটাই আমার অন্তর্গত আশা। বাহ, দারুণ। মানে প্রত্যেকটা মানুষের, মানে প্রত্যেকটা ক্ষেত্রের জন্য যে, কিন্তু কোথাও গিয়ে তুমি অবাধ্য যে হ্যাঁ আমি লিখবো, পড়তে হলে পড়ো, না হলে না পড়বে, কিন্তু আমি লিখবো, এরকম মনে হয় মাঝে মাঝে? একদম লেখা আছে এরকম? এই মুহূর্তে দেখি পাওয়া যায় কিনা। আর এই মুহূর্তের রাজনৈতিক অবস্থা নিয়ে কিছু লিখেছো? এখন যে সিচুয়েশন অনেক চলছে। লিখেছি, অনেক অনেক লিখেছি। তাহলে দুটো নিয়েই পড়ো। এটা নাম মন্ত্রণা, এটা আমার হৃদয়ের কথা বলার কবিতা। শুধু হৃদয়ের কথা শোনো, হৃদয় কি বলে, ভালোবাসি, তবে আর কথা নেই কোনো, হৃদয়কে দিয়ে দাও ফাঁসি, ফাঁসি কাছে হৃদয় দুলুক, মৃদুমন্দ ফাগুন বাতাসে, জনতার কৌতূহলী মুখ, দূর দূর থেকে লোক আসে লোভনীয় কটু গন্ধ পেয়ে, এসে দেখে সমারোহ ভারী, ফাঁসি কাজ ফুলে গেছে ছেয়ে, ঝুলে আছে ফুলেল কুমারী, মানুষের মুখে চাপা হাসি, মানুষের চোখ ছলো ছলো, মানুষেরা বড় অবিশ্বাসী, হৃদয়ের সঙ্গে কথা বলো। বাহ, দারুণ দারুণ। এবার বলো যে তোমার কবিতা তো মানে ভালো লাগে সবসময়, যখনই তুমি আসো বা কিছু আমাকে যদি কখনো বলে যে একটা কবিতা, আমি তো আমার রাখা আছে করলে তোমার, কারণ আমি তোমার সাথে রিলেট করতে পারি নিজের চিন্তা, তুমি যেভাবে ডেসপারেটলি বলো বা লেখো। না না, আমি একদম মানে কবিতা নিয়ে খুব একটা পাঠক সেই। এবার একটা এই সময় মানে পরিস্থিতি নিয়ে যদি তুমি একটা কবিতা, বা তোমার এই সময় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে মহিলাদের সিকিউরিটি কীরকম, বা মেয়েদের এগিয়ে চলার অবস্থাটা কীরকম, পিছিয়েছে, প্রোগ্রেসিভ না পিছিয়েছে? পিছিয়েছে, বোধহয় পিছিয়েছে। কারণ আমরা যখন লেখাপড়া শিখতে শুরু করলাম, ঊনবিংশ শতকের কথা বলছি, সংস্কার আন্দোলন বেসিক্যালি ছিল নারী মুক্তি আন্দোলন। মানে তখন শ্রেণীভেদের, শ্রেণী সংগ্রামের যে ধারণা, সেটা মানুষের মনে তেমন কাজ করেনি। নারীদের দুরবস্থা রামমোহন রায়, বিদ্যাসাগর, বেথুন, এনারা নারী মুক্তি কথা বলেছিলেন এবং অনেক বোল্ড স্টেপস নিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু পরের দিকে যখন হিন্দু জাতীয়তাবাদের মানে একটা প্রভাব এসে পড়ে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বা দেবী চৌধুরানীতে যার প্রকাশ, তখন মানুষ বলতে শুরু করে, এমনকি সংস্কারকরা, যে আগের দিন ভালো ছিল, মেয়েরা যখন বন্দি ছিল তখনই ভালো ছিল। তো এখনও আমার মনে হয় যে মেয়েরা অনেক মুক্তির পথে এগিয়েছে, অনেকটাই এগিয়েছে। মেয়েদের শিক্ষা এখন আর, বা লেখালেখি এখন আর পুরুষের মানে অনুমোদন বা অনুমতির অপেক্ষা রাখে না, তারা তাদের কথা বলছে। কিন্তু আরেক দিক থেকে মেয়েরা অনেক বেশি বিপন্ন হয়ে উঠছে। একা রাস্তায় সন্ধেবেলা কি রাত্রিবেলা একা বাড়ি ফেরা খুব খুব আগের থাকতে অনেক বেশি বিপজ্জনক। আমরা রাত দখলে গেছিলাম, প্রথম রাত দখল, সেখানে গেছিলাম, দলে দলে মেয়ে রাস্তা দখল করেছে, কিন্তু ফেরার সময় একা অন্ধকারে ফাঁকা রাস্তায় কজন বাড়ি ফিরতে পেরেছে? তারা এসেছে হয় তাদের সহযোগী বা সহযোদ্ধা পুরুষদের সঙ্গে, বা মেয়েরাই সদল বলে বা গাড়িতে করে বাড়ি ফিরেছেন। তো এই অবস্থা তো রাত দখলটা হলো কোথায়? কাজে এই সময় দাঁড়িয়ে এই শতকে, গত শতকে আমরা দেখেছি বধূ হত্যার মহামারী, এখন দেখছি ধর্ষণের মহামারী। তো কী করে বলবো যে মেয়েরা
উন্নত অবস্থায় এসে পৌঁছেছে। দিন দিন সমাজ তো পেছোচ্ছে। এই পুরুষ যারা নরপশু, তাদের লালসার হাত থেকে তো আমরা কই বাঁচতে পারছি না এখনো। প্রতিনিয়ত প্রতিদিন মি টু মলেস্টেশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা রেগুলার যাচ্ছি। রেগুলার, এবং মানে উইদাউট বিং মলেস্টেড কোনো মেয়ে বড় হয় না। কি কষ্ট না এই জায়গাটা। সিমন দে beauvoir তো বলেইছেন যে মানে একজন নারী জন্মায় না, জন্মের পর নারী হয়ে ওঠে। কি করে হয়ে ওঠে? তার বিপন্নতার মাধ্যমে। তোমার কি মনে হয় যে কি পরিবর্তন হলে হয়তো? যুদ্ধ চাই, অনেক অনেক লড়ে তারপরে আমরা এই জায়গায় যাব। চাণক্য কি কথা বলেছিলেন? চাণক্য বলেছিলেন যে যে শাসকের আমলে নারীরা একা অন্ধকারে নির্জন উদ্যানে যথেচ্ছ ভ্রমণ করতে পারবেন, সেই শাসকই সুশাসক। কাজে সুশাসক বা পুরুষের কি বলবো জ্ঞান, পুরুষের ভূমিকা, এই সমস্ত কিছুর উপরেই নির্ভর করছে নারীরা কতখানি মুক্ত স্বাধীন। যে পুরুষের দৃষ্টিভঙ্গি যদি আজ না বদলায়, আজও যদি পিছিয়ে আরও বেশি করে পিছিয়ে যেতে চায়, তাহলে মেয়েরা খুবই ভালনারেবল। সেই শাসকের জন্য, সেই শাসককে আমাদের নির্বাচন করতে হবে, যে শাসক মেয়েদের ভূমিকাকে শক্তিশালী করবে। সেই শাসকের জন্য আমাদের যুদ্ধ প্রয়োজন। যুদ্ধের জন্য রেডি হই, আমরা তৈরি হই। এবার আপাতত তোমার সাথে আমরা একটু ছোট্ট প্রশ্ন উত্তরের পালা করে তারপর তোমার কিছু গিফট দেবো, আর তারপর আমরা কবিতা দিয়ে, তোমার পছন্দের কবিতা দিয়ে শেষ করবো। ঠিক আছে? খুব ভালো লাগছে আড্ডাটা, দারুণ সুন্দর। এবং কত কি, আমি তো কবিতা পড়তে ভালো লাগে, কিন্তু ছন্দ, তার মধ্যে ক খ গ, কত রকমের জিনিস আছে সত্যি। মানে গল্প আড্ডা না করলে, আর এইটাই বাঙালির বোধহয় সব থেকে পছন্দের জায়গা, আড্ডা। আর তার জন্যই আবার বৈঠকি আড্ডা। তাহলে চলো এই বৈঠকের সঙ্গে বই কথাটা অঙ্গাঙ্গি জড়িত। একদম, আর ওই জন্যই তো বৈঠকে রাখা। বই, গান, আড্ডা, ছবি, এগুলোর সাথে সাথে আমি যখন ওখানে বসেছিলাম অনুষ্ঠানের আগে, আড্ডার আগে, তখন দেখছিলাম যে প্রথম মহিলা ফটোগ্রাফার। হ্যাঁ, দেবলীনা। এটা কখনো মানে এখানে প্রচুর ভালো ভালো ছবি আছে। এবং সত্যি কথা, আমরা ভাবি যে আমরা যেভাবে বাঙালির মেয়েরা এগিয়েছিলাম, কোথাও গিয়ে যেন ভীষণ পিছনে চলে যাচ্ছে। এবং এটা তো মেঘনা গুহ ঠাকুরদাও বলেছেন যে পুরো পৃথিবী জুড়ে নাকি মেয়েরা পিছিয়ে যাচ্ছে। পৃথিবী জুড়ে কেন হচ্ছে কে জানে, আমি জানি না কিসের আমাদের। আসলে আমাদের যে বেঁচে থাকা, সেটা আমাদের যে রাষ্ট্রবোধ বা জাতীয়তা বোধ বা জাতীয়তা ইটসেলফ, সেটা কিন্তু কোনো না কোনো শাসকের হাতে থাকে। যেটা গণতন্ত্রই হোক, রাজতন্ত্র তারা বেশি করে, সামন্ততন্ত্রই হোক, বা মানে যে কোনো তন্ত্র, যে কোনো রাষ্ট্র ব্যবস্থা। তো সেই রাষ্ট্র ব্যবস্থাকে যদি আমাদের পাল্টে না ফেলা যায়, পাল্টে না ফেলতে পারি আমরা, শাসককে যদি আমরা সত্যি সত্যি মেয়েরা নিজেদের পছন্দ মতো বা নিজেদের প্রয়োজনীয় শাসককে নির্বাচিত করতে পারি, ততদিন সারা পৃথিবী জুড়ে এই সময়টাকে আমরা সেফ বলে মনে করবো না নারীদের পক্ষে। কি আর করা যাবে, আর আমাদের একার হাতে নেই, সবাই মিলে হাত লাগিয়ে অবশ্যই যুদ্ধটা সবাই মিলে। চলো শুরু করি। দ্রুত আগুনের ঝাঁপ এই জায়গাটার নাম, কারণ আমরা তাড়াতাড়ি করে র্যাপিড ফায়ারটা শেষ করে দেবো। কবিতা না লিখলে কি করতে, কখনো ভেবেছো? বাঁচতাম না। তাই? উপন্যাসে প্রিয় চরিত্র? এই যে অনেক তো আছে, এই মুহূর্তে মনে, সিডনি কার্টন। আচ্ছা, কোথায় বেড়াতে ভালো লাগে? পাহাড়। বেড়াতে ভালো লাগে? পাহাড়ে। প্রিয় গায়িকা? কণিকা বন্দ্যোপাধ্যায়। গান শুনতে ভালো লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, এবার খাবার। তোমাকে ধরো বলা হলো যে তোমার প্রিয় খাবার কি, মানে সব থেকে খেতে কি ভালো লাগে অরিনিন্দম তার রান্না ছাড়া? মিষ্টি। মিষ্টি? কি মিষ্টি খেতে ভালো লাগে? যে কোনো মিষ্টি। তাই? মিষ্টি খেতে খুব ভালোবাসো? তা ডায়েট করবে কি করে? ওই জন্যই তো মিষ্টি খেতে খুব ভালোবাসি বলে আমার ডায়েট করাটা অনেক বেশি কষ্টের, খুব চ্যালেঞ্জিং বোধ।
সেখানে আর অবাধ্য হতে পারছো না বলো? অবাধ্য তো সবার অবাধ্য, কাছে অবাধ্য। হ্যাঁ। তুমি আমাকে বলছো কিছু খাও, আমি বলছি না। আরে দিন না ভালো ভালো রান্না করে আমাকে বলছে খাও, আমি বলছি না। তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, আমি মিষ্টি এনে দিলে খেয়ে নেবে, খাচ্ছ না? ভালোবাসার সঙ্গে কাজের একটা বৈপরীত্য আছে, যে আমি এটা ভালোবাসি বলেই আমাকে করতে হবে এমন তো নয়। বাহ, দারুণ কথা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিতে। এখানে প্রশ্ন শেষ এবং আমরা এবার একটু ছোট গিফট দেব, তারপরে তোমার কবিতা শুনবো। থ্যাংক ইউ। তোমার জন্য আছে হাটেরি গ্রিলসের তরফ থেকে গিফট ভাউচার, থ্যাংক ইউ। আছে লাস্ত্রাদার তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার, থ্যাংক ইউ। ডেজের তরফ থেকে 30% ডিসকাউন্ট Wow. ভাউচার, আর আমার তরফ থেকে 1000 টাকার ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। আরেকটা আছে, এটা ওরে হচ্ছে বাবা, তো বেশ অন্নপূর্ণা বড়সড়। স্ন্যাক্সের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। তাহলে কবিতা দিয়ে শেষ করি আজকের আড্ডা। তোমার কেমন লাগলো এখানে এসে বলো? খুব ভালো লাগলো, নিজেকে এভাবে খুলে নিজের কথা বলা, তার একটা সুযোগ সবসময় ভালো লাগে, প্রায় কবিতা লেখার মতোই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আমারও প্রাপ্তি, যেরকম একটা আড্ডায় আমি থাকতে পেরেছি। থ্যাংক ইউ। তুমি আমাদের একটা কবিতা শোনো। যখন লিখেছি তখন ভেবে লিখিনি, কিন্তু পরবর্তী সময় মনে হয়েছে এটা ওর ছাড়া আর কেউ হতে পারে না। এটার নাম ঘর। ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি, দুয়ার খুলে উঠোনে পা পড়ে। ঘর বলতে ফিরবো তাড়াতাড়ি, ঘর বলতে তোমায় মনে পড়ে। ঘর বলতে মাছের পরে মাছ, আলের ধারে রোদ মেলেছে পা, দিঘির কোলে ভাঙা শানের ঘাট, ভাত রেঁধেছি নাইতে যাবে না। ঘর বলতে সন্ধে নেমে এলে পিদিম জেলে বসবো পাশাপাশি, নিঝুম পাড়া 8টা বেজে গেলে দূরের থেকে শুনবো রেলের বাঁশি। ঘর বলতে সমস্ত রাত ধরে ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা। ঘর বলতে তোমার দু চোখ ভরে স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা। ঘর বলতে এসব খুঁটিনাটি। ঘর বলতে আকাশ থেকে ভূমি, একদিকে পথ বিষম হাঁটাহাঁটি, পথের শেষে ঘর বলতে তুমি। কি দারুণ! মানে এরপর একটাই কথা বলার, যে ঘরে ফেরার যে তাগিদা, আমরা যে সবাই ঘরে ফিরতে চাই, এবং এই অনুষ্ঠানটা দেখার একটাই কথা যে আমরা কিন্তু পুরুষ হোক নারী হোক সবাই সমান, তাই নিজেদের অধিকার ঘরে হোক বা বাইরে হোক কেড়ে নিন, না দিলে কেড়ে নিন, নয়তো নিজে বুঝুন, আর নিজের বাড়িটাকে সুরক্ষিত রাখুন এবং সুন্দর করে তুলুন। আর মন্দাক্রান্তাদিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর কবিতাগুলো আমাদের শোনালো এবং এত সুন্দর মন খুলে আড্ডা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শেষের কবিতাটা তো সত্যি মনে হচ্ছে যে আমার এবার বাড়ি ফেরা দরকার, কারণ আমার ছোট্ট মেয়েটা অপেক্ষা করে আছে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। তুমি খুব ভালো থেকো এবং অনেক অনেক কবিতা লেখো। থ্যাংক ইউ। এবার থাকছে আপনাদের জন্য প্রশ্ন। প্রশ্নের উত্তর কোথায় দেবেন জানেন তো? একদম এই যে নিচে দেওয়া মেল আইডিটা, এখানেই পাঠাবেন, প্লিজ কমেন্ট বক্সে পাঠাবেন না। আজকের প্রশ্ন হলো, আমাদের অতিথি মন্দাক্রান্তা সেন, তার দাদার নাম কি? তার দাদার নামও কিন্তু একটা ছন্দের নাম, শুনেছেন নিশ্চয়ই। তাহলে তার দাদার নামটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন, এবং অনুষ্ঠানটা নিশ্চয়ই ভালো লাগছে, সেটা তো বুঝতেই পারছি আপনাদের রেসপন্স পেয়ে। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিন। থ্যাংক ইউ।